নমস্কার। আমি শান্তনু এসে গেছি আজকেও আপনাদের কাছে সকলের ভালো লাগার অনুষ্ঠান নমস্কার। আবার এসে গেছি লাগার অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কবিতা আপনাদের ভালোবাসায়, আপনাদের সাহচর্যে, আপনাদের সহযোগিতায় এগিয়ে চলেছে দুর্বার গতিতে। প্রতিদিনই আমরা এই অনুষ্ঠান যেভাবে নির্ধারিত রেখেছি সেইভাবে আমরা করে উঠতে পারছি। এখনো পর্যন্ত এই জটিল আবহাওয়ার মধ্যেও, পরিস্থিতির মধ্যেও কবিতা নিয়েই বেঁচে আছি, কবিতা নিয়েই বেঁচে থাকতে চাই। আজকে আমার এই অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতায় অতিথি কবি হরিত বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা বর্তমানে বাংলা কবিতার, আধুনিক কবিতার যারা হাল হাকিকাতের খবর রাখেন, যারা নিয়মিত বিভিন্ন লিটল ম্যাগাজিন থেকে শুরু করে মধ্যবর্তী যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো পড়েন বা সোশ্যাল মিডিয়াতে খেয়াল রাখেন, তারা ইতিমধ্যেই হরিত বন্দ্যোপাধ্যায়কে চেনেন কবি হিসেবে। কবি স্বীকৃতি তার পাওয়া হয়ে গেছে। আমার সঙ্গে হরিত বন্দ্যোপাধ্যায়ের কোনো সরাসরি যোগাযোগ নেই, যেহেতু আমি কবিতা লিখি তাই কন্টেম্পোরারি আর যারা লিখছেন তাদের কবিতার দিকে একটু তো দৃষ্টি রাখতেই হয়, সবাই রাখেন এটা। সেইভাবে আমিও এইভাবে হরিতকে পেয়ে যাই। আরো অনেকেরই কবিতা আমি পড়ি, কিন্তু আমার ওই একটা স্বভাব আছে, যাদের কবিতা ভালো লাগে তাদের আরেকটু বিশদে খোঁজ খবর নেওয়া। তো দীর্ঘদিন ধরেই, মানে বেশ কিছুদিন ধরেই, বছর দুয়েক ধরেই বলা যায়, বছর দুয়েক তো বটেই, আমি হরিতের কবিতা পোস্ট করলে সেই কবিতাকে আমি দেখি, বোঝার চেষ্টা করি হরিত কি বলছে, কোন সময়টাকে ধরছে, কোন অ্যাঙ্গেল থেকে ধরছে, এগুলো করি। করতে করতেই একটা কোথাও যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বা তৈরি হয়ে যায় পাঠকের সঙ্গে কবির। সেই কবি আর পাঠক কোথাও যেন একাত্ম হয়ে যায় তার কবিতার সেতুবন্ধনে। তো সেখান থেকে যখন আমি এই প্রোগ্রামটা শুরু করলাম প্রথম, তখন আমার একদম চেনাশোনা যে কাছের গণ্ডি সেইটা যখন শেষ হয়ে আসছে আসছে, কারণ আমি, সবাই আমাকে জানে যে আমি কবিতা নিয়ে নিয়ে খুব বেশি মেলামেশা, আড্ডা, বিভিন্ন সাহিত্য সভায় যাওয়া, সময়ের চাপে আমি পেরে উঠি না করতে, বা আগ বাড়িয়ে কোনো জায়গায় যাবো, চলে গেলাম, এরকম খুব কম হয়, সম্ভব হয় না। কোনো বড় কবি রেফারেন্স দিল, নিয়ে গেল সাথে, সেটাও জীবনে খুব কমই ঘটেছে। তো তখন আমার মনে হলো যে আমার হরিতের প্রোগ্রামটা করা উচিত, হরিতের কবিতা নেওয়া উচিত, নিয়ে এই প্রোগ্রামে এই চেনা কবির ভালো লাগা কবিতায় হরিতের প্রোগ্রামটা হওয়া অবশ্যই উচিত। এবং সেই মোতাবেক আমি হরিতের টেলিফোন নাম্বার জোগাড় করে হরিতকে ফোন করি, ফোন করে আমার এই প্রোগ্রামের কথা বলি এবং হরিত রাজি হয়। তারপর আস্তে 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 কবিতার জার্নি আরও বিশদে যাওয়া, এবং শেষ অবধি আজকে এই সন্ধ্যায় আপনাদের কাছে উপস্থিত হয়েছি হরিত বন্দ্যোপাধ্যায়ের কবিতার ডালি নিয়ে। আমি প্রথমে হরিতের যে সংক্ষিপ্ত পরিচয় আছে সেইটা আপনাদের কাছে রাখছি। 1967 সালের 2রা জানুয়ারি হরিত জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি বিখ্যাত জায়গা ধনিয়াখালী, ধনিয়াখালী গ্রামে। লেখালেখির শুরু খুব ছোটবেলা থেকেই, পেশায় গৃহশিক্ষক হলেও সাহিত্যই 24 ঘন্টার ওর ধ্যান জ্ঞান। ইতিমধ্যে ওর যে গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে, তার মধ্যে বলে রাখা ভালো যে কবিতা সহ ছড়াও হরিত লেখে। ছড়ার দুটি কবিতা বই, ছড়ার দুটি বেরিয়েছে, সেটি হচ্ছে দুই এক পশলা মান্না, চার ছক্কায় শচীন। আর কবিতায় বেরিয়েছে তুমি অনন্ত জলধি, মধ্যরাতের সংলাপ,
জানালা সিরিজ আর বিমূর্ততার অনন্ত প্রবাহে, এটা কবিতা সংক্রান্ত গদ্য। এইগুলো বেরিয়েছে ইতিমধ্যে। ও যা সম্পাদনা করে যে পত্রিকার, সেটা ছায়াবৃত্ত এবং কাটুম কুটুম। এই হচ্ছে এক কথায় হরিতকে, হরিতের সম্পর্কে যেটুকখানি এখনো পর্যন্ত বলা যাচ্ছে। ইতিমধ্যে আগামী দিনে হরিত অবশ্যই আরও স্বীকৃতি পাবে, আমরা আশা করব। আমাদের এই অনুষ্ঠান থেকে, অনুষ্ঠানের পরে আরও তার শ্রীবৃদ্ধি ঘটবে, পরিচিতি ঘটবে, এবং তার কবিতা আরও মানুষের কাছে পৌঁছক, তার বক্তব্য আরও মানুষের কাছে পৌঁছক, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এইটা কামনা করতে পারি। আর আমাদের এই অনুষ্ঠানে অনেক প্রথিতযশা কবিরা তারা এই অনুষ্ঠানে তাদের কবিতা পাঠ করার সুযোগ দিয়েছেন বা অতিথি কবি হয়েছেন, এবং আগামী দিনে আরও অনেক বড় বড় স্টলওয়ার্ড কবি যাদের সঙ্গে কথাবার্তা প্রস্তুতি চলছে, তারাও আমার এই অনুষ্ঠানে এসে যাবেন আগামী দিনে, খুব তাড়াতাড়ি এসে যাবেন। সুতরাং সেদিক থেকে কোনোরকম বাড়িয়ে না বলেই বলছি, সেটা হচ্ছে যে এইখানে কবিতা, এই অনুষ্ঠানে কবিতা পাঠ করছি, এটাও একটা অবশ্যই স্বীকৃতি হিসেবেই। কবিতা ভালো লাগেই বলেই তো হরিতের সঙ্গে তো আমার অন্য কোনো চেনা জানা নেই, কোনো লেনাদেনা নেই, একমাত্র মেলবন্ধন হচ্ছে কবিতা। কবিতাই কবিতার মধ্যে দিয়ে মানুষকে বাঁধে, সেই বাঁধার মধ্যে দিয়েই আজকে হরিতের কবিতা, সেই জার্নিতে আমরা যাব। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও হরিতের প্রথম কবিতায় যাচ্ছি। প্রথম কবিতা, আমাকে কিছু বলবে, কবিতা শিরোনাম। তুমি কি কিছু বলবে? গ্রামের অনেকটা ধুলোপথ মারিয়ে নদী, বাড়ি চেনে না বলে অনিচ্ছা সত্ত্বেও দূরে দাঁড়িয়ে রইল। হাঁড়িতে জল নেই, ভোরের বাবা কখন ফিরবে কেউ জানে না। কাঠে কাঠে মা বনের অনেক গভীরে চলে গেছে। গলিপথ ধরে বড় রাস্তায় এসে দেখি নদীর চারপাশে ভীষণ কোলাহল। উৎসবিন্দু না চেনার অযোগ্যতায় একা একা চুপ করে দাঁড়িয়ে থাকি। তুমি কি আমায় কিছু বলবে? গলিপথ দিয়ে নদী এখন মাটির দুয়ারে, একটু একটু করে জলের কাছে এসে দাঁড়াই। দেখি জানলা খুলে দিয়ে মা উনুন ধারে, বৃষ্টির মধ্যে কচু পাতা মাথায় দিয়ে বাবা। ভাত ফোটার শব্দ, বৃষ্টির শব্দ সব এক হয়ে যায়। খুব সুন্দর একটি মিষ্টি কবিতা, একটা প্রতীকী কবিতা হরিত উপহার দিয়েছে আমাদের। ইতিমধ্যেই আরো অনেকেই এসে গেছেন, তাও দেখছেন। তো যেটা বলার আমার, সেটা হচ্ছে যে সাউন্ডটা বোধহয় একটু কম যাচ্ছে, অনেকে লিখছেন, দেখছি আমি। হ্যাঁ, দেখছি আমি সাউন্ডটা কি করে বাড়ানো যায়। সাউন্ডটা যদি ঠিকঠাক হয়ে যায়, একজন কেউ একটু বলবেন আমাকে। হ্যাঁ, একজন লিখেছেন, আমার মেয়েই লিখেছে সাউন্ডটা একটু বাড়াও। আমার মেয়েও দেখছেন আমার গিন্নির ফোন থেকে। তো যাক, আমি কবিতাটার মধ্যে যাই, একটু গলার জড়ি বাড়িয়ে বলি নয়। সেটা সেটা হচ্ছে যে একটা প্রতীকী কবিতা, যেন সুখ থমকে আছে। তুমি কি কিছু বলবে? সুখ কি আমায় কিছু বলবে? গ্রামের অনেকটা ধুলোপথ পাড়িয়ে নদী, নদীটাই সুখ, বহমানতার মধ্যে দিয়ে অনেকটা ধুলোর পথ পেরিয়ে নদীটা এসছে, কিন্তু আমার বাড়িটা, আমার ঠিকানাটা নদীটা চেনে না। তাই ঠিক আসতে গিয়েও আসতে পারেনি। এটা প্রথমেই কবিতার প্রথম পংক্তিতেই বলেছে, এবং সেখানে তার পাশাপাশি একটা দুঃখের ছবিও আঁকা আছে। হাঁড়িতে জল নেই, খাবার জল নেই, বা ভাত ফোটার যে জল, সেই জল নেই, অর্থাৎ ভাতের জোগানটা নেই। বাবা কখন গেছেন অন্য সংস্থানে কেউ জানে না। আর আগুন জ্বালানোর জন্য একজন অন্য সংস্থান করে নিয়ে আসবেন দুমুঠো চাল, আর আরেকজন আগুনের বন্দোবস্ত করবে। তাই কাঠে কাঠে মা চলে গেছেন বনের গভীরে। কত সুন্দর মিষ্টি ভাবে দুটো কথার মধ্যে দিয়ে কাঠে কাঠে মা বনের অনেক গভীরে চলে গেছে। গলিপথ ধরে রাস্তায় এসে দেখি নদীর চারপাশে সুখ যখন এসে থমকে আছে, চারপাশে ঘিরে অনেক কৌতূহল, এমন চিত্রকল্পটা আঁকা হয়েছে এখানে।
যেন আপনার বাড়ি কেউ খুঁজতে এসছে, খুঁজে পাচ্ছে না, কেউ হয়তো চিনতে পারছে না, আরও পাঁচজন দাঁড়িয়ে নানা কথা জিজ্ঞেস করছে, কিরাম দেখতে, কি করেন, আপনি কোথা থেকে এসছেন, এই নানা প্রশ্ন যেন করা হচ্ছে। নদী বা সুখ সেখানে থমকে আছে। আমিও বুঝতে পারছি না যে কোথা থেকে এলো, খুঁজছে হয়তো আমায়, কিন্তু সত্যি আমায় খুঁজছে কি, এলো থেকে, উৎস কোথা থেকে, সেই উৎসটা কবি জানেন না। তারপর সেই তাই তিনি বলছেন যে আপনি কি আমায় কিছু বলবেন, তুমি কি আমায় কিছু বলবে। গলিপথ দিয়ে নদী এখন মাটির দুয়ারে, গলিপথ দিয়ে রাস্তা চেনা হয়ে গেছে, এবার আস্তে 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 নদী এসছে। একটু করে জলের কাছে দাঁড়াই, যখন জলের কাছে দাঁড়াচ্ছি তখন দেখতে পাচ্ছি যে মা উনুন ধারে, আর বৃষ্টির মধ্যে কচু পাতা দিয়ে একটা গ্রামীণ চিত্র, অনেক দিনের পুরনো, পিছিয়ে যাওয়া একটা নস্টালজিক চিত্র হরিত এখানে এঁকেছে, যেটা প্রথম দিকে দুঃখের ছিল যে বাবা কোথায় গেছে, কখন জানে, কেউ ফিরবে না, কখন ফিরবে জানি না, মাও কাটে কাটে অনেক মনে গেছে। যখন নদীটা চলে এলো, অর্থাৎ সুখ যখন অনেকটা এগিয়ে এলো, এটাকে আপনি সুখ বলতে পারেন, প্রেম বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন, রূপকভাবে আপনি যা যেটাকে খুশি ধরতে পারেন, বহুমাত্রিকভাবে কবিতা হয়, আমি এটাকে সুখ হিসেবে ধরেছি, আপনি এটাকে প্রেমিকা হিসেবে ধরতে পারেন, আপনি আপনি প্রেম ধরতে পারেন, বিরহ ধরতে পারেন, কিন্তু যাই ধরবেন সেটা যেন পজিটিভ হয়। ও পজিটিভ কথাটাই বলার চেষ্টা করেছে। তো সেই পজিটিভিটি, সেই ধনাত্মক শক্তি যখন তার কাছে চলে এসছে, তখন দেখুন মিলিয়ে তার মাও এসে গেছে, উনুন ধরাতে ব্যস্ত, বাবাও কচুমাতা বৃষ্টি আড়াল করে চলে এসছে, এবং একটা সর্বসুখের ছবি, পরিবার কেন্দ্রিক একটা সর্বসুখের ছবি একটা লাইনে কি সুন্দরভাবে কবি ব্যাখ্যা করেছেন। ভাত ফোটার শব্দ আর বৃষ্টির শব্দ সব একাকার, বৃষ্টি আসছে যেন প্রাণের উৎসব, বৃষ্টির মধ্যে দিয়ে যেন কোনো কিছু ঝরে পড়ছে, সেটা সুখ হতে পারে, সেটা সমৃদ্ধি হতে পারে, সেটা ভালো লাগা হতে পারে, সেটা যেমন বৃষ্টির মধ্যে দিয়ে আকাশ থেকে যেন ঝরে পড়ছে, কোনো ঐশ্বরিক কোনো এর মধ্যে দিয়ে ঝরে, যাকে আমি চিনি না জানি না, সেরকম কিছু ঝরে পড়ছে, আর ভাতও ফুটছে যেখানে সুখ আছে, যে খিদে নিবারণের মতো সুখ তো আর কিছুতে হতে পারে না। সেই খিদে নিবারণের সুখ আর ঐশ্বর্য ঝরে পড়ার সুখ, এই দুটো একই জায়গায়, কিন্তু প্রশ্ন থেকে যায় তারপরেও তুমি কি আমায় কিছু বলবে। খুব সুন্দর কবিতা। আমরা হরিতের দ্বিতীয় কবিতায় যাব। হরিতের হাত খুব মিষ্টি, খুব মিষ্টি মিষ্টি শব্দ এবং গুণনের মধ্যে দিয়ে বলার চেষ্টা করে, এবং হরিতের কবিতার শেষ মর্মর্থ মানে উদ্ধার করে যদি আপনি সমস্ত রূপ এবং রসগন্ধটা নিতে চান, তাহলে আপনাকে কিন্তু একটু পড়তে হবে। সাউন্ড কি বেড়েছে? শান্তাদিও লিখছে সাউন্ড সাউন্ড, আমি তো বাড়ালাম, তারপরে যাকে আমি দ্বিতীয় কবিতায় যাচ্ছি, যেটা ওর ওর ক্ষেত্রে যেটা বলার, খুব মিষ্টি একটা চলন আছে, মিষ্টি চলন, এবং বারবার পড়তে হবে ওর কবিতা। কবিতা পড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা যেন পেঁয়াজের পরত যেমন ছড়ায়, ছাড়াতে 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 কবিতা আসবে। আমি তো সব কবিতা এখানে আনতে পারছি না, আমি মূলত যেটা সকলের কাছে খুব সহজবোধ্য হবে, সহজভাবে যে বিষয়টা ঢুকে যাবে মানুষের মধ্যে, সেই ধরনের কবিতাগুলো নির্বাচন করেছি। কিন্তু এটাই হরিত নয়, হরিতের আরও অনেক অনেক কবিতা আছে, সেগুলো তার বই থেকে সংগ্রহ করে, বই যদি আপনারা সংগ্রহ করতে পারেন সেখান থেকে পাবেন, ফেসবুকে গেলে কিছু পাবেন, এইভাবে বা কবির সাথে যোগাযোগ করেও আপনারা কিছু কবিতা নিতে পারেন। কিন্তু আমি যেটা মূলত বেছেছি সেটা হচ্ছে যে, ঠিক আছে, সেটা হচ্ছে যে যেগুলো খুব সহজে কমিউনিকেট করবে পাঠকের সাথে, সেই কবিতাগুলো যার রূপরস কত, কারণ কবিতা তো শোনার নয়, কবিতা হচ্ছে নিবিড় আত্মমগ্ন পাঠের বস্তু। সেই আত্মমগ্ন পাঠ, আর আমি পাঠ করে দিলাম, তারপর কিছু আলোচনা বললাম, সেটা সহায়ক হবে, কিন্তু আসল মজাটা তখনই থাকে, আসল আনন্দটা তখনই থাকে, সেটা হচ্ছে যখন নিজে পাঠ করবেন, নিজের চোখের সামনে এক একটা লাইন পাঠ করবেন, আর দৃশ্যগল্পটা ক্রমশ আপনার চোখের সামনে ভেসে উঠবে। সেটাই দ্বিতীয় কবিতায় যাব। দ্বিতীয় কবিতা, এক থালায় পৃথিবী। এখানেও সেই নদী, এসো নদীর সঙ্গে কথা বলি, পকেটে যত রাগ উঁচু হয়ে আছে, কথা বলে বলে সব ধার ক্ষয়ে যাক, সব কথা শেষ হলে নিচু হবে মাথা,
বুকের খাঁচায় শুরু হবে পাখি গান। কিছু কথা থাক, পাখিদের কাছে একবার তবু বসা হবে। আমি কথা সব সরে গেলে কথা সব সরে গেলে সব রাগ ক্ষয়ে ক্ষয়ে যাবে। তুমি আমি পাখি নদী এক থালায় পৃথিবী নিয়ে বসবো। একটা দুঃখ নিবারণের কথা যেন এই কবিতায় আছে, দুঃখকে নিবারণ করার কথা। সময়ের দিকে তাকাও, বহমানতার দিকে তাকাও। এই আমার আমি কথাটা ছাড়ো, আমার আমি কথাটা ছেড়ে এসো সকলের সাথে বসি, পাখিদের সাথে বসি। পাখিরা যেমন বসে, বোঝা যায় না কি ভাষায় কথা বলছে। একসঙ্গে পাখির দঙ্গল বসে আছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে। আমরা অনেক সময় বলি এই দেখ কাকেদের মিটিং হচ্ছে, এই দেখ পাখিদের মিটিং হচ্ছে। ঠিক সেরকম ভাবে মানুষের সঙ্গে বসো, যাদের সঙ্গে তোমার সহবত। এই প্রকৃতির কাছে যাও, প্রকৃতির সঙ্গে কথা শোনো। আর যা রাগ আছে, যা ক্ষোভ আছে, যা দুঃখ আছে, তা কথা বলো। কথা বলার মধ্যে দিয়ে ক্ষয়ে যাবে। অনেকটা যেন বেশি কাঁদলে যে দুঃখ নিবারণ হয়, সেই দুঃখ নিবারণের মতো পকেটে যত রাগ উঁচু হয়ে আছে, কথা বলে বলে সব ধার ক্ষয়ে যাক। এসো নদীর সঙ্গে কথা বলি, নদীর সঙ্গে কথা বলি। কথা বললেই চলে যাবে এবং সব কথা শেষ হলে নিচু হবে মাথা। যে কথাটা খুব রাগের মধ্যে আছে, আমি অহংকারের যে মাথা, সেই অহংকারের মাথাটা সব কথা শেষ হলে নেমে আসবে। আমি আমার কথা বলবো, অপরের কথা শুনবো, তার মধ্যে দিয়ে যে মেলবন্ধন হবে এবং বুকের খাঁচায় শুরু হবে পাখি গান। আমার অচিন পাখি, সেই অচিন পাখি যা বুকের খাঁচায় থাকে, সেই বুকের খাঁচায় সেই পাশ, অর্থাৎ প্রাণের কথা, মনের কথা, এখানকার কথা নয়। মন বিবেক যা বলে, মন যা বলে, মন যা সায় দেয়, সেই মনের কথাগুলো, সেই বুকের খাঁচার ভেতর মনের কথাগুলো শুরু হবে। আর আমি কথা সব ক্ষয়ে ক্ষয়ে গেলে তখন আমিত্ব থাকবে না, স্বার্থপরতা থাকবে না, আত্ম অভিমান থাকবে না। তখন একটা থালায় খেতে বসবো, পাখি বসবে, নদী বসবে, আমি বসবো। আমরা এক থালায় খাই কারা? যারা স্বজন হই তারা তো। এক থালায় আমাদের ছোটবেলায় মা ভাত বেড়ে দিত, একই গ্লাস, একবার দিদির মুখে, একবার আমার মুখে। এই অভিজ্ঞতা আমাদের প্রজন্মের সকলেরই আছে। একটা থালায় একসঙ্গে মাখা হতো, সেইভাবে ছিল। আমরাও ঘুরতাম, খেলতাম, খেলতে খেলতে এসে ছো করে খেয়ে নিয়ে আবার দৌড়াতাম। একই থালায় বসবো, একটা ইফতার পার্টির মতো এক থালায় বসে সকলে গোল হয়ে খেতে বসেছি। যার যতক্ষণ পেট ভরবে না সে ততক্ষণ খেয়ে যাবে। তো খুব সুন্দর কনসেপ্ট একটা, মানে কি বলবো, একটা হচ্ছে যে আন্তর্জাতিকতাবাদের কথাও যেন আমার মনে হলো। এই সকলের সাথে বসা, সারা পৃথিবীটা এক জায়গায় সবাই মিলে বলেছে, ও পৃথিবীর কথা বলেছে যে তুমি আমি পাখি নদী এক থালায় পৃথিবী নিয়ে বসবো, পৃথিবীটাকেই নিয়ে বসবো, সারা পৃথিবীটাকে নিয়ে বসবো। যা আমাদের এই জগৎ সংসার, সবটাকে নিয়ে আমরা একসঙ্গে বসবো। সেখানে কেউ আর নিজের একার কথা বলবে না, যে যার নিজের সঙ্গে নিজের কথাতে থাকবে না, সবাই সকলের কথা নিয়ে চলবে। খুব সুন্দর কনসেপ্ট, খুব সুন্দর একটা মিষ্টি বুননে এই কবিতাটি লেখা হয়েছে। হরিত বন্দ্যোপাধ্যায় আজকের আমার চেনা কবির ভালো লাগা অনুষ্ঠানের অতিথি কবি। আমি দ্বিতীয় যে কবিতা আর তৃতীয় যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে উঠোনের লাউ গাছ। উঠোনের লাউ গাছকে ছেলেমেয়েরা আজ আর ভরসা করে না। চাষি বাবা বলে অনেক দূরে ধান জমি, শুরুটায় তো লাউ গাছ আসতেই পারে। সারা দুপুর ঘুমোয় না বাবা, সন্ধ্যের মুখে গাছের লাউ দুটোকে জড়িয়ে ধরে বলে আমার দুই পৃথিবী। দুই ছেলে মেয়ে উঠোনের অন্ধকারে বাবাকে ভূত ভেবে ভয় পায়, আর একটু পরেই ওরা দুজন কেঁদে উঠবে। খুব ছোট্ট কবিতা, কিন্তু একটা অদ্ভুত স্নেহ, মমতা এই কবিতার মধ্যে আছে। যেখানে কবি বলার চেষ্টা করছেন যে একজন চাষি যিনি সৃষ্টি করেন, তার সৃষ্টি যেন সর্বাঙ্গে, সর্ব জায়গায় তিনি সৃষ্টি করতে চান। একজন গ্রামের বাড়ি থেকে তার ফসলের ক্ষেত অনেক দূরে, সেখানে তিনি প্রতিদিন কাজ করেন উদয় অস্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু তারপরেও তার প্রকৃতির প্রেম যায় না। তিনি তার বাড়ির সামনের যে
অল্প জমি আছে সেখানে যে আমরা এগুলোকে এখন ইংরাজি ভাষায় কিচেন গার্ডেন বলি। তো যাই হোক, এসব পুরনো নস্টালজিয়ার কথা, এখানে পুঁই শাক, ওখানে লাউ শাক, ওখানে কুমড়ো শাক, সেসব এখনকার ছেলেমেয়েরা দেখতেই পেল না। তো সেখানে দুটো লাউ হয়েছে এবং বাবা মনে করছেন তার যে সন্তান, সেই সন্তান দুটো সেই লাউয়ের মতনই। তিনি বলছেন অনেক দূরে আমি প্রতিদিন স্পর্শ পেতে চাই আমার সৃষ্টির, সেটা পাচ্ছি না। তাই এখানেও আমি বাড়ির সামনে আমি লাউ পুঁতলাম, আমার ছেলেমেয়েরা আছে, এরাও আমার ছেলে মেয়ে। তাই তিনি বলছেন যে সারা দুপুর ঘুমোয় না বাবা, সন্ধ্যের মুখে লাউ দুটোকে জড়িয়ে ধরে বলে আমার দুই পৃথিবী। সাংকেতিকভাবে দুটো সন্তান এবং দুটো লাউকে জড়িয়ে বলছেন এক অদ্ভুত স্নেহ, মমতা, প্রকৃতি প্রেম, নিজের সৃষ্টির প্রতি ভালোবাসা। সেটা কোথায়, সেটা অন্য কেউ বুঝবে না। অন্যরা ভাববে বাবা পাগল হয়ে গেছে, বাবাকে ভূতে পেয়েছে, বাবাই হয়তো ভূত হয়ে গেছে। তার মনস্তত্ত্বের মধ্যে যাওয়া, তার স্নেহ কত দূর পর্যন্ত, কত সুদূর পর্যন্ত বিস্তৃত, যেখানে তিনি তার নিজের সন্তানের সঙ্গে দুটো লাউয়ের তুলনা করছেন। নিজের সন্তানের সঙ্গে যে দূরত্বের ব্যথা, সেই দূরত্বের ব্যথা তিনি ঘোচাতে চাইছেন। সেই যে ধানের ক্ষেত, সেখান থেকে বাড়ির কাছে এসে তার যে ছোট্ট বাগানে তিনি যে লাউ ফলিয়েছেন বা অন্য কিছু করেছেন, সেগুলোকেই লতানো গাছটাকে জড়িয়ে ধরে তিনি সন্তানের স্পর্শ পাচ্ছেন, সন্তানের গন্ধ পাচ্ছেন, তার নিজের সৃষ্টির তিনি গন্ধ পাচ্ছেন, তার সুবাস পাচ্ছেন। এই যে ছবিটা, এই যে চিত্রকল্পটা, এইটাই পোয়েট্রি। এটা একটা কবিতা, এটা অদ্ভুত। অনেকে বলতো এটা কি কি লিখলেন, এটাই পোয়েট্রি, এটাই হচ্ছে ভাবনা। এই ভাবনার মধ্যে দিয়ে এই যে আপনি একটা কল্পনা করুন, দেখবেন কত সুন্দর মিষ্টিভাবে, কত সুন্দরভাবে কবি একটা সাধারণ ঘটনা, যা অনেকে হয়তো বলে ধর পাগলামি বা সাধারণ ঘটনা বলবে, তার মধ্যে দিয়ে একটা গভীর মমত্ববোধের ছবি এঁকে দিয়ে গেলেন, আমাদের মনে গেঁথে দিয়ে গেলেন। চতুর্থ কবিতা এটি মাতৃবন্দনার কবিতা। আমি পড়ে নিই, তারপর বলবো। কবিতার নাম এক গিলাস জল। সমুদ্রের নাম করতে করতে পায়ে পায়ে অনেকটা ধুলোপথ পেরিয়ে গেছি, গায়েও ক্রমে লাগছে নোনা হাওয়া। মা উঠোন ঝাঁট দিতে দিতে বলল, নলে অনেক কাজ করেছিস, আমাকে এক গ্লাস জল দে তো। দেখলাম এক গ্লাস জলে গোটা পৃথিবীটা কেমন ভিজে গেল। কি অদ্ভুত সুন্দর কবিতা, কয়েকটি লাইনের মধ্যে দিয়ে মাকে বিস্তৃত মানে বর্ণনা করা, এই যেন গণেশের মাতৃদর্শন। কার্তিক ঘুরে বেড়ালো সারা পৃথিবী জুড়ে, ও কার্তিক হতে চেয়েছিল কবি। সমুদ্রের নোনা হাওয়া তাকে ডাকছে, নাবিক মন অকুল, ৭৫% জল, অকুল দরিয়ায় ভেসে যাবে সে। কুল কিনারা নেই, এক একটা দেশ আবিষ্কার করবে নাবিকের মতো, নিয়ে আসবে ধনসম্পদ। নোনা হাওয়া তার গায়ে লাগছে, দক্ষিণা নোনা হাওয়া, যৌবনের হাওয়া লাগছে। মা কিন্তু তার ঘরের উঠোনের মধ্যেই আছে, একই গণ্ডির মধ্যে, তার সংসারের মধ্যে, তার লক্ষ্মী স্ত্রীর মধ্যে আছেন, ঝেঁটিয়ে ময়লা দূর করছেন। আর করতে করতে ছেলেকে বলছেন অনেক কাজ করেছিস, এই যে তুই যাবি ভাবছিস, গায়ে নোনা হাওয়া লাগছে, অনেক কাজ করেছিস, এই যাবি, এক গ্লাস জল দে আমায়। কবি জল তুলে দিচ্ছেন মার হাতে, আর মা যখন সেই জল, ছেলের হাতে জল খেয়ে পরিতৃপ্ত হচ্ছেন, তখন মার কাছে সেই দুর্গা দর্শন হচ্ছে। মা দেখছেন যে ছেলের হাতের জল খেয়ে মা পরিতৃপ্ত হচ্ছে এবং সমগ্র পৃথিবীটা যেন ভিজে যাচ্ছে। কোথায় লাগে সমুদ্রের জল? মা যখন ভিজে যায়, তখন সে সমুদ্রের জল আর তাকে ডাকতে পারে না। সে তখন বন্ধনে বাধা পড়ে এবং দেখছে সে তার মায়ের দিকে, যা আমরা তাকিয়ে দেখি না, যা আমরা ভাবি না। ঈশ্বর কোথায় আছেন? সাক্ষাৎ ঈশ্বরকে দেখতে পাচ্ছেন এই কবিতার মধ্যে দিয়ে। আমার এটাই মনে হয়েছে। আরো অন্যরকম আরো অনেক কিছু মনে হতে পারে, সেটা হতেই পারে, কিন্তু কবিতা বহুমাত্রিক, বিভিন্ন জনের মনে হতে পারে বিভিন্ন রকমভাবে। যখন যে লাইনটা পড়ছেন, তখন আপনার সামনে যে ছবিটা ভেসে উঠছে, আপনি সেই দিকেই যাবেন। আমার যে মনে হয়েছে যেভাবে, সেইটাই আমার মনে হলো যে একটা অদ্ভুত মাতৃবন্দনা। মা ভিজে যাচ্ছে এক গ্লাস জল খেয়ে, অত্যন্ত পরিতৃপ্তির একটা ছবি।
এবং এখান থেকে পরিপূর্ণতা, যার কোথাও যাওয়ার দরকার নেই আমার মায়ের কাছে থাকলেই হবে। মা এখানে আমার প্রকৃতি, মা আমার এখানে প্রেম, মা আমার এখানে ভালোবাসা, মা আমার এখানে আশীর্বাদ। তাই অন্য কোথাও যাওয়ার দরকার নেই, মায়ের পদপ্রান্তে থাকলেই হবে। খুব সুন্দরভাবে মাই সারা পৃথিবী। খুব সুন্দর কবিতা মাতৃবন্দনার। আমরা পঞ্চম কবিতায় যাই। একটা প্রতিবাদের কবিতা, একটু অন্য ভঙ্গিমায় প্রতিবাদের কবিতা, সেটা পড়ি। কবিতার শিরোনাম তৃণভূমি তোলপাড়ের দিন। তৃণভূমি তোলপাড় করে যারা এইমাত্র বাড়ির পাশ দিয়ে হেঁটে গেল, তাদের বসতি এই অঞ্চলে ছিল কিনা, অথবা কোনো পথ তাদের কোনো পদছাপ ছিল কিনা নিশ্চিত করে বলার মতো যাদের মেরুদণ্ড ছিল, তাদের শেষ প্রতিনিধি কোনো সাড়া না পেয়ে শেষ রাতে দরজা বন্ধ করে নদীপথ ধরে চলে গেছে। কাঠের উনুনে গোঁজা দিতে দিতে মায়ের হাত থেকে উঠে আসছিল শাঁখা পলার আওয়াজ। উনুনের চারপাশের ভাই বোনেদের ভাত উৎসবের মাঝেই তাল কেটেছিল ভয়ঙ্কর পাড় ভাঙার শব্দে। এক একটা গোটা বাড়ি হায়ের মধ্যে ঢুকে যাচ্ছিল। চাল উড়ে যাওয়া ঘরের মতো পরিবারগুলোর চোখে চোখ পড়ে যাওয়ার ভয়ে আকাশ দেখছিল যারা, তাদের বাড়ির চারপাশেই পড়েছিল মরুভূমির রেখা। উড়ে এসেছিল বালি ঝড়। গোপন লজ্জায় চিৎকারের শক্তি হারিয়েছিল, না বালি ঝড়ে জীব উড়ে গিয়েছিল জানা নেই, জানা যায়নি। ভাত উৎসবের মাঝে মায়ের চোখে একটা পোকা পড়ে গিয়েছিল। অসম্ভব সুন্দর কবিতা। একটা অন্য ভঙ্গিমায় বলতে চাওয়া, যারা আমার এলাকার দখল নিতে চায়, যারা আমার এখানে আমার সামনে দিয়ে, যারা আমার বাড়ির পাশ দিয়ে যারা যাচ্ছে, বাড়ির একটা মিছিল করে যাচ্ছে, প্রচুর লোক আছে তাতে, জনসমর্থন অনেক, মিছিল করে যাচ্ছে, তাদের আদেও এখানকার বাসিন্দা কিনা, এখানকার কথা তারা বোঝে কিনা। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো দেখা, এটা একটা সমাজের ছবি যেখানে একটা অন্যায় ঘটছে, যাদের যাদের বাড়ি ঘর ভেঙে গেছে, অন্যরা আকাশের দিকে তাকিয়ে আছে, সে বুঝতে পারছে না তার বাড়ির পাশে মরুভূমি এসে গেছে, আর ডালপালা প্রাণ থাকবে না। এর যেমন বাড়ির চাল উড়ে গেছে, এরও তেমনি বাড়ি গ্রাস করবে মরুভূমি বালি। তাই কবি বলছেন তাদের চোখে বালি ঝড় পড়েছিল, বালি ঝড়ের বালি পড়েছিল, নাকি তার আকাশ দেখছে। আসলে তারা লজ্জায় সেই সর্বহারা মানুষটার, আক্রান্ত মানুষটার পাশে দাঁড়াতে পারেননি, এই লজ্জায় তার চোখের দিকে তাকাতে পারছেন না। আর যারা এই প্রতিবাদ করতে পারত, যাদের মেরুদণ্ড ছিল, তারা একা হতে 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 একা হতে 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 হয়তো বা জানি না শূন্য হতে হতে তারা চলে গেছে অনেক দূর। যাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে, যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, তারা আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না যে বালি ঝড়টা তার বাড়ির সামনেই চলে এসছে। সমাজের যে আজকের সমাজের যে ছবি, প্রতিবাদহীন যে ছবি, সবকিছু মেনে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট করার যে ছবি, সেই ছবিটা তিনি তুলে নিয়ে এসছেন। এবং শেষটা অনবদ্য, যে ভয়ঙ্কর পাড় ভাঙছে, নদীর পাড় ভাঙছে, আমার ঘরটাও ভাঙবে। যারা যারা বালি ঝড় আছে, আর আমার ঘরটাও ভেঙে যাবে। আমি যখন ভাই বোনদের সাথে খেতে বসেছি, তখন পাড় ভাঙার শব্দ। আমার মার মধ্যে কিন্তু প্রতিবাদ ছিল, করতে পারেননি কিছু। ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই হোক বা যেভাবেই হোক, তার চোখে একটা পোকা পড়ে গেছিল। তিনি বলেছেন পোকা পড়ে গেছিল। আসলে সেই অত্যাচার, সেই বেনিয়ম, সেই আক্রমণের বিরুদ্ধে চোখের জলই ছিল তার প্রতিবাদের ভাষা। সেই ভাত উৎসব তিনি তার কর্তব্য করেছেন, তার ছেলে মেয়েকে খেতে দিয়েছেন, কিন্তু সেই ভাত উৎসবের মধ্যেও মায়ের চোখে একটা পোকা পড়ে গেছিল। পোকা পড়লে কি হয়, আমাদের চোখে জল বেরোয়, সেই কান্না। মা বলেছেন, না না আমি কাঁদছি না, আমার চোখ দিয়ে একটা পোকা পড়ে গেছে তো তাই। অনেক সময় হয় মায়েরা এইভাবে আমাদের ফাঁকি দেয়, কান্না ধরতে দেয় না। আর বেওকুফ আমরা সেই মায়ের কথায় তালে তাল দিয়ে, সেই মায়ের কথায় তালে তাল দিয়ে আমরা সেখান থেকে নিষ্ক্রান্ত হই।
এখন এইভাবেই এইটা এই ছবিটা আঁকা হয়েছে, একটা প্রতিবাদী একা নিঃসঙ্গতা। যে কথাটা আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এই যে প্রতিবাদী একা নিঃসঙ্গ মানুষগুলো, এইটা কিন্তু এই কবিতার মধ্যে থেকে দুটো জিনিস পাওয়ার, একটা হচ্ছে মায়ের প্রতিবাদ কিভাবে হবে, মায়ের প্রতিবাদ কিভাবে হবে সেইটা, সেই একটা ছবি দিয়ে আঁকা। আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্রতিবাদ করতে পারতো তারা চলে গেছে অনেক দূর। এই দুটো লাইন খুব মারাত্মকভাবে নাড়া দেওয়ার মতো লাইন এই কবিতায়। আমি পরবর্তী কবিতায় যাব। এটি একটি রূপক কবিতা, কবিতার নাম লোকটা। মাচানতলার মোড় দিয়ে গেলেই দেখতাম লোকটা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। সবাই বলে লোকটার ঘর নেই, গাছই ওর বাড়ি। লোকটাকে বসতে শুতেও কেউ কখনো দেখেনি। বৃষ্টি হলে লোকটা কোথায় লুকিয়ে পড়তো কেউ জানে না। ঝড় দিলে গায়ের জোরে জড়িয়ে ধরতো গাছ। রোদ উঠলে গাছ ছেড়ে মাঠে নেমে আসতো। মাচানতলা গ্রামের গায়ে লাগতো গায়ে হলুদের রং। ঝড় বৃষ্টির সঙ্গে ওর সম্পর্ক কি আমি জানি না, কিন্তু রোদের সঙ্গে ওর সম্পর্কটা যেন আমৃত্যু টিকে থাকে। রূপক কবিতা। রোদও যেন প্রেম, ভালোবাসা, স্নেহ। রোদটাই যেন, এই যে আলো, এই আলোটাই যেন তার কাছে প্রেম, ভালোবাসা বা স্নেহ বা বেঁচে থাকার রসদ, যাই বলুন না কেন, এই রোদটাই তার কাছে সব। বৃষ্টি নয়, ঝড় নয়, ঝড়ে সে গাছটা আঁকড়ে থাকে। কারণ এই লোকটি কে, যাকে কবি দেখেন, যাকে কেউ কোনোদিন শুতে বসতে দেখেনি। বৃষ্টির পর গাছ থেকে নেমে এলে যার গায়ে হলুদ বিকেল নেমে আসে। কি গ্রামের বিবেক! গ্রামের ভালো মন্দের, গ্রামের উৎসব, গ্রামের সুখ, নাকি গ্রামের পাহারাদার? খুব সুন্দরভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও সে টিকে থাকে, উৎসব এসে নেমে আসে। তাই কবি বলছেন যে রোদের সঙ্গে, এই সুখের সঙ্গে যেন তার সম্পর্কটা আমৃত্যু থাকে। সেও মননশীল, কিন্তু আমৃত্যু যেন রোদের সাথে তার সম্পর্কটা থাকে। ঝড় বৃষ্টির সাথে কি সম্পর্ক আমার জানার দরকার নেই, ভয় কি ভীতি কি কিসের সম্পর্ক, কিন্তু তাকে যেন আমরা আনন্দের মাঝে পাই, তাকে যেন আমাদের সুখের মাঝে খুঁজে পাই। এইভাবেই লোকটা সম্পর্কে বলেছেন। 7 নম্বর কবিতায় আসবো। 7 নম্বর কবিতায় খুব সুন্দর কবিতা, দুখু দাদা। অনেকে বলছেন একটু জোরে বলো, অনেকে বলছেন না ঠিক আছে। দেখছি আমি তবু জোরে বলার দিকেই যাচ্ছি। কবিতার শিরোনাম দুখু দাদা। ছোটবেলায় ভয় পেলে বাবা বলতো দুখু দাদাকে ডাকবি। কে দুখু, কোথায় থাকে, কিছুই জানতাম না। শুধু বর্ষা রাতে বাজ পড়লে, অমাবস্যায় খিড়কি পুকুরে জল নড়লে দুখু দাদা, দুখু দাদা বলতেই যেন বল আসত। এখন কাঁচ ঘরে বাজের আওয়াজ ঢোকে না। খিড়কি পুকুর বুঝিয়ে বহুতল ফ্ল্যাটে এখন আলোর বন্যা। এখন ভয়ের দিন রাত নেই। এখন ভয় জানি, ভয়ের উৎস জানি, ভয়ের বিস্তার জানি। আজ আর দুখু দাদার নাম উচ্চারণ করতে পারি না। লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। এও সমাজ জীবনের একটি ছবি। ছোটবেলায় সংকটে মধুসূদনের গল্প। দুখু দাদাকে ডাকবি, সংকটে পড়লে জঙ্গল পেরোতে মধুসূদন দাদাকে ডাকবি। ছোট্টবেলায় সরলতায় কত কি হয়। খিড়কির জল নস্টালজিয়ায় চলে গেলেন কবি। খিড়কির পুকুরের জল নড়লেই, খিড়কি পুকুর মানে খিড়কির দরজার পেছনে যে পুকুর আছে, অমাবস্যার রাতে ঘোর কালো অন্ধকারে তার জল নড়লেই দুখু দাদাকে মনে হয় একটা অশরীরী কিছু নড়ছে, দুখু দাদাকে ডাকো। আমরা যেমন ছোটবেলায় বলতাম না, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি। এই শ্লোকও অনেকে বলতো, এখনো বলে বাচ্চারা অনেকে, যাদের বাবা মারা শেখায় এই শ্লোক ভুলে না গিয়ে।
সেই দুঃখু দাদার কথা, বাজ পড়লে বৃষ্টি পড়লে দুঃখু দাদাকে ডাকা। আজকে যখন বড় হয়ে গেছি, সারা পৃথিবীটা যখন নির্মমভাবে আমার কাছে ওপেন, তখন আমি জানি ভয় কোথা থেকে তৈরি হয়। খুব সুন্দর ভাবে বলেছে, আমি ভয় জানি, উৎস জানি, বিস্তার জানি। সেই ভয় আর এই ভয়, আজকের ভয় এক নয়। সেই ভয়টা ছিল অজানা ভয়, অজানা শত্রুর অজানা আক্রমণের ভয়। আর আজকের জানা শত্রুর জানা আক্রমণের ভয়, তার পরিণতিও আমি জানি কি হতে পারে। এই ভয়টা অনেক বেশি মারাত্মক। একটা জীবনের যে জটিলতা, আমরা অনেক বলি না যে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না, এখানেও সেই কাঁচের ঘরটাই নিয়ে এসছেন কবি, কায়দা করে নিয়ে এসছেন। বুঝে নিতে হবে কাঁচের ঘর বললেন কেন। কাঁচের ঘর এমনভাবে তৈরি করা হয়েছে বাজের আওয়াজটুকু ঢুকবে না। এইটুকু বুলেট প্রুফ করা, এইটুকু প্রুফ করা গেছে, আটকানো গেছে, আলোটা আসবে। কিন্তু শেষ দিকে যে দুঃখের কথা বললেন, যে দুঃখদাতা কেউ নেই, এটাও তার জানা হয়ে গেছে। আজকের এই জীবনের চোরা পথে তিনি এটা বুঝতে পেরে গেছেন যে দুঃখদাতা বলে কেউ নেই, ওটা একটা মিথ্যে কথা। যেমন ছোটবেলায় সব ছেলেমেয়েরা ভাবে যে সান্তা ক্লজ আছে, বড়দিনের মাথায় মোজা ঝোলালে সান্তা ক্লজ কিছু দিয়ে যায়। দিন যেতে 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 বাচ্চারা একটা সময় বুঝতে পারে সান্তা ক্লজ আসলে তারই প্রিয়জন, কেউ বাবা কিংবা মা কিংবা ঠাকুমা দিদা, কেউ সান্তা ক্লজ হয়ে যায় ওই দিন। এখন দুঃখু দাদাদের দেখা পাওয়া যায় না, দুঃখু দাদাদের এখন আর দেখতে পাওয়া যায় না, তাই দুঃখু দাদাদের ডাকতেও পারি না। এবং আরো একটি কথা এর সঙ্গে প্রাসঙ্গিক, আমি নিজেও ভয়ের জন্য দুঃখু দাদা হতে পারি না। আমি নিজেও অন্যের কারোর কাছে, অন্য কারোর চোখে বা মনে দুঃখু দাদা হতে পারি না। তাই লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। আমি ভয়টাকে যতটা পারি ঢেকে ঢুকে চাপাচুপি দিয়ে রাখি। কিন্তু ভয় আমি পাই। আমি ভয়কে অতিক্রম করতে পারি না, ভয় আমার মধ্যে প্রবেশ করে। এটা সমাজের 90% মানুষের, কিছু মানুষ আছে প্রতিবাদী সাহসী, 90% মানুষের মধ্যে এই মানসিকতা। যতক্ষণ না নিজের ঘরে আগুন লাগছে ততক্ষণ ভাবার দরকারটা কি। অর্থাৎ নিজেদের যে ঐক্য, যে শক্তি, সেই শক্তি মার খেয়ে যাচ্ছে। এইটাই এই দুঃখের কথাই সমাজ জীবনের প্রতিফলিত আজকের যে সেই ছবি। আমরা পরবর্তী কবিতায় আসি, 8 নম্বর কবিতায়। খুব সুন্দর একটা রোমান্টিক কবিতা পড়ি। শব্দের ঘর। ঘরে আলো জ্বলতেই তুমি শব্দের কাছে সরে গেলে। সমস্ত ঘর জুড়ে এখন শুধুই শব্দের গন্ধ। তুমি চোখ বুজে শব্দ পড়ে যাচ্ছ। আলো নিভে গেলে তুমি শব্দের মতো সারা ঘরে ছড়িয়ে পড়লে। একদম পারফেক্ট সাররিয়ালিজমের কবিতা, পরাবাস্তব বিষয়, যা অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। শব্দ কি কখনো পড়া যায়? অক্ষর পড়া যায়, শব্দ পড়া যায়? শব্দের কোনো গন্ধ হয়? কিন্তু পোয়েট্রিতে হয়, যা ব্যাখ্যার অতীত, ব্যাখ্যা করা যাচ্ছে না, কিন্তু আপনাকে কমিউনিকেট করছে, আপনার কাছে পৌঁছচ্ছে। আপনি দেখুন, এই কবিতাটা পড়তে পড়তে আপনি শব্দের গন্ধ পাচ্ছেন। এটাই কবিতা, এটাই পোয়েট্রি। এটা যদি না মিলতো তাহলে এটা পোয়েট্রি হতো না, কবিতা হতো না, আপনি নিতে পারবেন না। তখন এটা দুর্বোধ্য, দুরূহ বলে বা শব্দের জাগলারি বলে আপনি এটাকে দূরে সরিয়ে দেবেন। অজস্র হয় কবিতায়, আমাদের অনেক কবি করেন, এবং সেটা করে আত্মশ্লাঘায় ভোগেন। আহা কি লিখিলাম, কেউ বুঝিতে পারিল না, শব্দের পর শব্দ জুড়ে গেলাম, কাউকে বুঝতে দিলাম না ইচ্ছে করে, নিজেকে ব্যাখ্যা করতে বললেও পারবেন না, কারণ রিলেট করে না। এখানে সেটা হয়, এখানে অনুভবে বোঝা যাচ্ছে
ঘরে আলো জ্বলতেই তুমি শব্দের কাছে সরে গেলে। হ্যাঁ, দুটো বল, দুটো শক্তি, একটা আলোক শক্তি, একটা শব্দ শক্তি, দুটোই শক্তি। কবি কি সুন্দর বেছে নিয়েছেন দেখুন। এটাকে আপনি আলোকে আহ, যেমন খুশি রঙে ধরতে পারেন। ধরুন আলো যদি এখানে প্রেম হয়, শব্দ বিরহ হতে পারে। যেই মুহূর্তে ঘরের মধ্যে প্রেম এলো তুমি বিরহের কাজে চলে গেলে, বা উল্টোটাও হতে পারে, এটা যদি বিরহ হয় তুমি প্রেমের কাজে চলে গেলে, বা যদি ভালোবাসা হয়, ওটা যদি প্রেম হয় তাহলে এটা ভালোবাসা হলো, বা ঈর্ষা ভালোবাসা, ঘৃণা ভালোবাসা। অর্থাৎ তোর যদি এইভাবেই এগোই কবিতাটায়, যে ঘরের মধ্যে প্রেম জ্বলে উঠতেই তুমি ভালোবাসার কাছে সরে গেলে। ভালোবাসা এবং প্রেমের মধ্যে তফাৎ আছে, দুটোই শক্তি, দুটোই অনুভূতি। ভালোবাসাও একটা স্নেহ প্রবণতার অনুভূতি, লাভ প্রেমও তাই, সেখান থেকেই আসে। তার সঙ্গে যৌনতা আছে, অন্য আছে, আমি সেদিকে গেলাম না, কিন্তু দুটোই একটি স্বর্গীয় অনুভূতি। আর এখানে দুটোই হচ্ছে বল। সমস্ত ঘর জুড়ে, আমাদের এই ক্ষেত্রটুকু জুড়ে এখন শুধুই শব্দের গন্ধ। অর্থাৎ তুমি আরো ভালো দিকটাই বেছে নিয়েছো। আমি প্রেম নিয়ে গেছিলাম, তুমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলে ঘরটা। তুমি চোখ বুঝে ভালোবাসাকে দেখতে পাও, ভালোবাসাকে স্পর্শ করো, ভালোবাসাকে অনুভব করতে পারো, সেটাই করছো। আমি যখন আলোটা নিভিয়ে দিলাম, অর্থাৎ আমার প্রেমকে বন্ধ করলাম, তখন দেখলাম তুমি নিজেই ভালোবাসা হয়ে ছড়িয়ে যাচ্ছ ঘরের ভেতর। কি সুন্দর কবিতাটা না, কি সুন্দর রোমান্টিক কথা না, যে তুমি শব্দের মতো সারা ঘরে ছড়িয়ে গেলে। প্রথমে শব্দের কাছে গেছিলে, তুমি চলে গিয়ে বেছে নিলে ভালোবাসাকে, আমি প্রেম নিয়ে এলাম, তুমি ভালোবাসাকে বাঁচলে। তারপর সমস্ত ঘর জুড়ে ভালোবাসারই গন্ধ ছড়াচ্ছে, তুমি চোখ বুঝে সেই গন্ধ পড়তে পারছো। তারপর যেই আলোটা আমি নিভিয়ে দিলাম, আমি যখন দেখলাম আমার আর দরকার নেই, প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, অপাংতেও আমি, তখন আমি যখন সেই অস্তিত্বটাকে বন্ধ করলাম, তখন তুমিও সমস্ত ওই ভালোবাসার রূপান্তরিত হয়ে গেলে শব্দের মতো। তুমি ভালোবাসাময় হয়ে গেলে। খুব সুন্দর রোমান্টিক চলনে এই কবিতাটা, খুব সুন্দরভাবে বলা। রোমান্টিক একটা রূপান্তরের কথা বলা আছে, রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে কবিতা। এরপরে 9 নম্বর কবিতায় আমি যাব। এই কবিতাটি খুব সুন্দর কবিতা। আমি শেষের দিকে, প্রথম দিকে খুব চিন্তা করছি এটা প্রথম দিকে রাখবো কি রাখবো না। প্রথম দিকেই মন চাইছিল প্রথম দিকে যেটা প্রথম দিকে রাখি। তারপর ভাবলাম না, এটা এই কবিতাটার মধ্যে এতটাই ম্যাচুরিটি আছে, এটাকে আরও পরের দিকে, অনুষ্ঠানটার শেষ দিকে নিয়ে যাব। এই কবিতাটি নিশ্চয়ই সকলের ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। সেই জন্য এই কবিতাটি আমি আপনাদের কাছে রাখছি। কবিতাটির নাম হচ্ছে উলের সুতো। আমার দিদিমা খুব ধীর স্থির হয়ে উল নিয়ে 4 ঘর এগিয়ে গিয়ে কিছুক্ষণ পরেই আবার 4 ঘর পিছিয়ে আসতো। উল বুনছো, সোয়েটার বুনছো, এসব কানে গেলেই দিদিমা খুব জোরে হেসে উঠত। শুনেছি কোনো এক শীতের দেশ থেকে বুড়ি উঠে আসে। সোয়েটার মানে ঠান্ডা হয়ে যাওয়া একটা শরীর, যাবতীয় যুদ্ধের শেষ। উলের সুতো হাতে যুদ্ধ চলুক, ঠান্ডার সঙ্গে পায়ে পায়ে এগিয়ে গিয়ে, ঠান্ডার সঙ্গে পায়ে পায়ে পিছিয়ে এসে, সর্বক্ষণ সারাটা পথ মাছরাঙার দৃষ্টিতে পরিধি ধরে ছড়িয়ে পড়ুক দিগন্ত পর্যন্ত। পথে পথে গোপন গুহায় কিছু উলের সুতো ঠান্ডার মস্তিষ্কে সুরঙ্গ খোঁড়ার তোড়জোড় চালাচ্ছে। এটা অনুভবের কবিতা। প্রথমে আমার মনে হলো, তারপর মনে হলো এটি একটি স্বপ্ন বুননের কবিতা। শীত এখানে রূপক, শীত এখানে মৃত্যুর মতো, যেটা ও বলেছে যে শীত, সোয়েটার মানে এটা ঠান্ডা হয়ে যাওয়া শরীর, তাকে উষ্ণ রাখার জন্য সোয়েটার। এই ঠান্ডা হয়ে যাওয়া সমাজ, সেই সমাজটাকে উষ্ণ রাখার জন্য এই সোয়েটার বুনছে দিদিমা। কত সুন্দর দেখুন, সংগ্রামের কথা লেখা আছে এখানে। একটা উলের ঘর নিয়ে 4 ঘর এগিয়ে গিয়ে 4 ঘর পিছিয়ে আসছেন। এ তো সেই
বলসেভিক বিপ্লবের থিওরি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড, এক পা এগোই দুপা পিছিয়ে। সেইভাবেই যুদ্ধের রণনীতি তৈরি হচ্ছে। মস্তিষ্কে চেতনার শুদ্ধতা সেইটা মৃত হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, সেইটাকে জাগানোর, পুষ্ট করার লড়াই। এইটা প্রথম ভাবতে 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 যখন আপনি শেষ দিকে আসবেন, তখন দেখবেন মুক্তির কথা বলা হচ্ছে শেষ লাইনে, সজাগ দৃষ্টিতে। মাছরাঙা দৃষ্টি, সেই মাছরাঙা দৃষ্টিটাই হচ্ছে, সজাগ দৃষ্টিতে এটা তৈরি হচ্ছে মুক্তি সংগ্রামের রণকৌশল। এবং সেটা খুব ঠান্ডা মাথায় বলেছেন না, মামা দিদিমা খুব ধীর স্থির হয়ে এটা করতেন। এবং যখন তাকে কেউ বলছেন উল বলছে, সেটা বলছে, তিনি তখন বলছেন যে এর লোকটা বুঝতে পারছে না আমি আসলে যুদ্ধের রণকৌশল করছি। হে, তোমার মাথার যে প্রতিবাদটা ঠান্ডা হয়ে গেছে, সেটা সোয়েটার দিয়ে গরম করব। বিপ্লবীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গুহায় বসে একটা মিলিটারি গেরিলা ফ্রন্টের লড়াইয়ের মধ্যে চলে গেছে। গেরিলারা যেন বসে যেন সেই লড়াইয়ের ছক কষছে খুব ঠান্ডা মাথায়, কোনো যেন ভুল না হয়। তাই বলছে, পথে পথে গোপন গুহায় কিছু উলের সুতো ঠান্ডার মস্তিষ্কে সুড়ঙ্গ খোঁড়ার তোড়জোড় চালাচ্ছে। ওই পথ, সুড়ঙ্গ খুঁড়েই পথ, বিপ্লবের পথ, প্রগতির পথ, সেই পথে মানুষ এগিয়ে যাবে। কি সুন্দরভাবে একটা উলের সুতো, সেই উলের সুতোর বিষয় তাকে নিয়ে তো সেটা এগিয়ে যাবেই। এইটাই আমি কবিতার মধ্যে থেকে পেয়েছি এবং এটা আমার খুব ভালো লেগেছে। ইতিমধ্যে একজন একটি প্রশ্ন করেছেন, দিব্যেন্দু হালদার, এটা লাইভ পাবলিক পোস্ট নেই। হ্যাঁ, লাইভ পাবলিক পোস্ট আছে, অনেকেই আপনি শেয়ার করেছেন, কেন দেখতে পাচ্ছেন না জানি না, তবে লিঙ্ক শো করছে। লিঙ্কটা শো করলে ওই লিঙ্কে ক্লিক করলে আমার টাইম লাইনে আসতে হবে, এবং আমার টাইম লাইনে গেলেই এই প্রোগ্রামটা দেখা যাবে। তারা হলেও এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর শেয়ার করলে তারা দেখতে পাবেন, এবং আমি কয়েকদিনের মধ্যে এটাকে আবার ইউটিউবে এটা পোস্ট করে দেবো, তখন ইউটিউবে সারা বিশ্ববাসী দেখতে পাবে। সুতরাং এটা থাকবে, অনুষ্ঠানটা এটা লাইভের পরই চলে যাচ্ছে তা নয়, আমার টাইম লাইনেও বেশ কিছুদিন থাকবে। আজকে যারা দেখতে পাবেন না, তারা কাল পরশু সময় করে নিয়েও দেখতে পারেন। আমার টাইম লাইনে এসে লিঙ্ক করে, ওই আমার টাইম লাইনের লিঙ্কটাই এটা আমি দিয়েছিলাম, তাই শো করলে আমার টাইম লাইনে যে টাইম লাইনটা দেখাবে, টাইম লাইনে গেলে এবার আমার লাইনে ঢুকে যেতে হবে, ফেসবুকে আমার এটা দেখাবে, ঢুকে যেতে হবে। যাই হোক, আশা করি আস্তে আস্তে সকলের কাছেই পৌঁছে যাবে। তা না হলে তো ইউটিউব থাকছেই, শান্তনুর সঙ্গে কবিতায় আমার চ্যানেল, সেখানে এটা এই প্রোগ্রামটাও চলে যাবে, অন্য কবিদেরও যেমন গেছে এটাও যাবে। তো বিপ্লবের পক্ষ থেকে বিপ্লব তৈরি করা হচ্ছে, তার রণকৌশল তৈরি হচ্ছে এই সমস্ত ন্যায় অন্যায়ের বিরুদ্ধে। সেইটার পর আমরা চলে আসি একটু নিজস্ব সত্তায়, এবং দেখতে দেখতে প্রায় শেষ কবিতায় এসে পৌঁছে গেছি। কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেই পারি না। তো ভালো লাগে এটাই যে কবিতা আপনারা সকলে শুনছেন, আমার এই অনুষ্ঠান কবিদের কবিতা আপনাদের কাছে পৌঁছচ্ছে, এবং আরো ব্যাপকভাবে পৌঁছবে, সেইভাবে কবিতাগুলো পৌঁছবে। এবং আমি সকলকেই বলবো, যেমন দিব্যেন্দুবাবু শেয়ার করেছেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও এটার টাইম লাইনে থাকবে, সেইটা শেয়ার করতে পারবেন, শেয়ার করে দিতে পারবেন। আরও হচ্ছে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিতে পারেন, তাহলে আজকে যেমন হরিদবাবুর অনুষ্ঠান দেখছেন, বাকি অনুষ্ঠানগুলো দেখতে পাবেন, এবং আগামী যা অনুষ্ঠান আছে সেগুলোও দেখতে পাবেন। কিংবা আমার যে চ্যানেল আছে শান্তনুর সঙ্গে কবিতা, সেটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিলে সমস্ত এখনও পর্যন্ত যেই সব কবিতা রয়েছে সমস্তটাই আপনার কাছে চলে যাবে। তার এগুলো সেটাও আপনি দেখতে পারবেন। আমি চাই হরিদের প্রচার বা আমার প্রচার নয়, আমি এটা বারবার বলি, যেটা হচ্ছে যে কবিতার প্রচার হোক। কবিতা আমাদেরই কিছু মানুষের জন্য, কবিতা মানুষের কাছে পৌঁছচ্ছে না, সেই কবিতাকে পৌঁছে দেওয়ার দরকার আছে। সেই কবিতা, সেই কাজটা আমি করছি, এবং সকলেই আমাকে সাহায্য করছেন ইতিমধ্যে। বড় বড় প্রথিতযশা কবি, তারা আমাকে সাহায্য করছেন যাতে আমি ওই অনুষ্ঠানটা আরও সুচারুরূপে, আরও ভালোভাবে করতে পারি, যাতে আরও কবিদের এবং আগামী দিনে আরও
আরও অনেক স্টলওয়ার্ড কবি, আমি আজকে সব নামগুলো বলছি না, আরও আমি যাব স্টলওয়ার্ড কবিদের সঙ্গে, বড় বড় কবিদের সঙ্গে কথা হচ্ছে, তাদের কবিতাও এখানে চলবে। সুতরাং এই আপনাদের প্রত্যেকের ভালোবাসায়, ভালোবাসা, সান্নিধ্যে, সহযোগিতায়, বড় বড় কবিদের আশীর্বাদে খুব নাম নিতে ইচ্ছে করছে দুজনের। একজন আমার গুরু মেন্টর শ্যামল জানা, এবং আরেকজন হচ্ছেন উনিও আমার শ্রদ্ধেয় কবি, তিনি হচ্ছেন নৃপেন চক্রবর্তী। প্রচুর কবিতা তারা দিয়েছেন, এবং আরও অনেকেই আমাকে বলছেন যে এর কবিতা, তার কবিতা আসুক, এইভাবে আসতে থাকুক। আমি চেষ্টা করবো সকলের কবিতাই আমার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়ার। আবার অনেককেও আমি বলেছি যে তারা সরাসরি আমাকে বলতে পারেন যে আমার কবিতা পড়ুন, এটাও আমি খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করবো। এটাও লজ্জার কিছু নেই, এটা কোনো ইগোর ব্যাপার নেই। বলতেই পারেন যে আমি কবিতা লিখি, আমার কবিতা কি একটু পড়বেন। তো সেইটাই আমি চাই, কবিতার প্রচার হোক, এবং এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাব যতদিন পারবো আর কি। যতদিন আপনারা আমার সাথে থাকবেন, কবিদের সাথে থাকবেন, ততদিন এই প্রোগ্রাম চলবে। আমি শেষ কবিতা পড়ব একদম হরিত যে কথাটা বলেছে সকলের আত্মদর্শনের কবিতা, সেটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে চেনা। খুব সাধারণ কিছু কথাকে কবিতায় সাজিয়ে দিয়েছে এত সুন্দরভাবে, এত সুন্দর নির্মাণ শৈলীতে। দেখুন কবিতাটা কি সুন্দর। কবিতার নাম চেনা। যারা তোমাকে বলে আমি চিনি, তারা আসলে তোমাকে চেনে না। আমি আবার পড়ছি। যারা তোমাকে বলে আমি চিনি, তারা আসলে তোমাকে চেনে না। চিনি বললে চেনাটা অনেক কঠিন হয়ে যায়। যারা তোমাকে বলে আমি চিনি না, তারাই আসলে তোমাকে চেনে। চিনি না বললে চেনাটা নিরন্তর চলতে থাকে। ঠিকই তো। কে কাকে চেনে বলেন তো? কে কাকে চেনে? আমি কি নিজেই নিজেকে চিনে উঠতে পেরেছি আজও? আমি কি জানি কতটা আগুনের কাছে গেলে আমার হাত পুড়বে না? আমি কি জানি কতটা লোভের কাছে দাঁড়িয়ে আমি নির্লোভ হতে পারবো? আমি কতটা ব্যভিচারের সামনে দাঁড়িয়ে নিজের চরিত্র ঠিক রাখতে পারবো? আমি কতটা দায়িত্ব পালনের সময় দায়িত্ব পালন করতে পারবো? কেউ জানি না। একসঙ্গে যার সাথে ঘরে বসত করি, 20-25 বছর কাটিয়েও কি সম্পূর্ণ চেনা যায়? যাকে ছোটবেলা থেকে বন্ধুর মতো একসঙ্গে মিশেছি, অনেকে বলেন এক গলায় জল ঢালে, এর গলায় জল ঢাললে ওর গলায় যায়, সম্পূর্ণ চেনা যায় কি? তাই পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাগুলোর সামনেই আসতে হয়। বিপদে, রাজদ্রোহে, প্রেমে, উৎসবে, দায়িত্ব পালনের সময় বোঝা যায়, মানুষকে চেনা যায়। অনেক নরম মানুষকে দেখেছি সময় সময় কঠিন হয়ে উঠতে, আবার অনেক কঠিন মানুষকে দেখেছি নরম হতে। অনেককে দেখেছি দুঃখে হাউ হাউ করে কেঁদে উঠতে, অনেককে দেখেছি দুঃখে সবার অলক্ষ্যে জানলার ধারে দুফোঁটা চোখের জল ফেলতে। অনেককে দেখেছি এই মুহূর্তে গরম হয়ে রেগে গেলেন, পর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেলেন। তাই কে কাকে চিনি, তাই চিনি না বললেই বোধহয় চেনাটা খুব একটা সার্বজনীন এবং কি বলবো, চিরসত্য কথা কবিতায় উঠে এসছে। সত্যি তো, কেউ কাউকে, আমি আমার যে নিজের প্রতি হু এম আই, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কি চাই, আমি নিজের আত্ম অনুসন্ধান। আমাদের হিন্দু সংস্কৃতির শাস্ত্রগুলোও দেখবেন আত্ম অনুসন্ধানের কথা বলেছে। বিভিন্ন বড় বড় ধর্মীয় এগুলো তারাও দেখবেন এই আত্ম অনুসন্ধানের কথা বলে। নিজেকে জানো, নিজেকে চেনো। এই নিজেকে জানলে, নিজেকে চিনলেই নিজের সমস্ত রিপুগুলোকে, সেগুলোকে আপনি জয় করতে পারবেন। যাক, সেটা আলাদা কথা। সব রিপু জয় করে ফেললে আবার কবিতা লেখা মুশকিল হয়ে যাবে। সুতরাং আমাদের মধ্যে সমস্ত অনুভূতির অনুরণন ঘটতে থাকুক, কবিতা লিখতে থাকুক। আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে হরিতকে সর্বান্তকরণে আমার ভালোবাসা জানাচ্ছি, আমার কি বলবো, শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। এবং আমি চাইবো যে তার কবিতা যেন কখনোই থেমে না যায়, কবিতা লেখা চলুক। আমরা সবাই আছি হরিতের সাথে, হরিতের কবিতা লেখা এগিয়ে চলুক, কোনো প্রতিবন্ধকতায় যেন তার লেখা বন্ধ না হয়ে যায়। আর আপনারা যারা সাথে থাকেন,
কবিতার সাথে থাকুন, এই সময়টা একটু সাবধানে থাকুন। অনেক প্রিয় মানুষের বিচ্ছেদ, আর মন মেনে নিতে পারছে না, ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। তাই যারা আছেন আমার পরিচিত, আমার অন্তরের সকলের কাছে বলছি, সবাই একটু সাবধানে থাকুন। আর এই আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা ধন্য হয়ে, কল্লোলিত হয়ে উঠুক এই অনুষ্ঠান, ধন্য ধন্য হয়ে যাক সকলের আঙিনায়, পৌঁছে যাক সকলের কাছে কবিতার জয়গান। কবিতা, কবিতা, কবিতা। শুভরাত্রি, ভালো থাকবেন।